তাহলে তোমাদের প্রথম যেটা বলেছিলে সেটা হচ্ছে যে গ্লুকোজ এস্টিমেশন, এতে সমস্যা, আর ল্যাম্বার্টিয়াস ল ভেরিফিকেশনে সমস্যা। So now we will go through the estimation of glucose. খুবই সোজা উপায়, তোমরা যেখানে কোনো ডাউট ফিল করবে জাস্ট স্টপ মি এন্ড আস্ক মি, ঠিক আছে? যেখানেই কোনো প্রবলেম হবে জাস্ট স্টপ মি এন্ড আস্ক মি এন্ড লেট মি নো যে কি প্রবলেম হচ্ছে। Yeah, so somebody please read it out. কি লেখা আছে এখানে? The estimation of plasma glucose by Godford method. ওকে, তো এখানে ফার্স্ট স্টেপটা হচ্ছে ডেফিনেটলি আমাদের প্লাজমাটাকে আইসোলেট করতে হবে ব্লাড। হ্যাঁ, এন্ড হাউ ডু ইউ ডু ইট? সেটা তোমাদের না জানলেও চলবে, তার কারণ তোমাদের তো সাপ্লাইড স্যাম্পল দেয়া হবে। ওকে, মানে প্লাজমাটা কখনোই কিন্তু তোমাদেরকে আইসোলেট নিজেদেরকে করতে হবে না, সেটা জাস্ট আমরা শেখাবো করার জন্য যে একজনের থেকে ব্লাড নিয়ে তারপরে সেটাকে তোমার ডেস্কটপ সেন্ট্রিফিউজ করলে কি হবে যে ব্লাড কর্পাসেলস যেগুলো আছে প্লাস প্যাটলেটস যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে কি হবে, ব্লাড কর্পাসেলস এন্ড প্ল্যাটলেটস সেগুলো আস্তে আস্তে কালেক্ট করবে। তাহলে উপরে যে সাবস্টেন্সটা থাকবে স্ট্র কালার, ঠিক আছে, স্ট্র কালার যে সাবস্টেন্সটা থাকবে সেই মানে খড়ের রং, খড় মানে খড়, খড়ের রঙের যে সাবস্টেন্সটা থাকবে সেই স্ট্র কালার সাবস্টেন্সটাকে আমরা সেইটা হচ্ছে কি প্লাজমা, একটা লিকুইড। ওকে, ইউ গট মাই পয়েন্ট, যে আমি ব্লাডটা নিলাম, তোমাদেরই একটা কারোর থেকে নেওয়া হবে, এন্ড একটা কারোর থেকে কিন্তু নেওয়া হবে না। নেওয়া হলে একজন ছেলের থেকে নেওয়া হলো, হচ্ছে এক শুভজিতের থেকে নেওয়া হলো আর অদিতির থেকে নেওয়া হলো। তো একজন ছেলের থেকে একজন মেয়ের থেকে, কারণ আমাদের এই যে গ্লুকোজ এস্টিমেশন ব্যাপারটা হবে এটা কিন্তু একটা কম্পারেটিভ ব্যাপার হবে। ওকে, দিস উইল বি আ কম্পারেটিভ থিং। তো একজন ছেলের থেকে একজন মেয়ের থেকে নেওয়া হবে, ব্লাডটা নিয়ে কি করা হবে, এবার সেন্ট্রিফিউজ করা হবে। এবার তোমরা বলবে সেন্ট্রিফিউজ তো আমরা কখনো দেখিনি, খুব স্বাভাবিক, একটা যন্ত্র যেটা খুব জোরে ঘুরতে পারে, ঠিক আছে, যেমনি মেরিগো রাউন্ড তোমরা নাগরদোলায় করো সেরকম জিনিসগুলো দুটো টেস্ট টিউবের নিয়ে, যেটাকে আমরা ফ্যালকন বলি, ফ্যালকনে নিয়ে ঘোরানো হলো। ঘোরানোর পর কি হলো যে প্লাজমাটা উপরে থেকে গেল অ্যাজ সুপারনেটেড, আর কর্পাসেলস যেগুলো আছে, রেড ব্লাড কর্পাসেলস, হোয়াইট ব্লাড কর্পাসেলস and your platelets etc they will get pelleted down. তাহলে এই যে সুপারনেটেন্সটা এবার আমরা আস্তে আস্তে সেটা পাইপেট দিয়ে তুলে দিলাম, সেইটা নিয়ে আমাদের কাজ। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, এই কাজটা তোমাদেরকে কখনোই করতে হবে না, তোমাদেরকে যা প্রোভাইড করে দেওয়া হবে এই জিনিসটা, ঠিক আছে। প্রথমেই প্রিন্সিপাল বানান ভুল, এটা ক্লিয়ারলি হবে। যাই হোক, সেটা হচ্ছে যে হাউ ডু ইউ মেজার দ্য গ্লুকোজ, হাউ ডু ইউ মেজার দ্য গ্লুকোজ, এইটা হচ্ছে গিয়ে দুটো এনজাইমের খেলা। ওয়ান ইজ গ্লুকোজ অক্সিডেজ, তোমাদের গডফোর্ড মেথড দিয়েই তো আছে গ্লুকোজ মেজারমেন্ট নাকি এস্টিমেশন? হ্যাঁ স্যার। আচ্ছা, গডফোর্ড মেথড দিয়েই আছে। তো প্রথম হচ্ছে গ্লুকোজ অক্সিডেজ, আরেকটা এনজাইম হচ্ছে পেরক্সিডেজ। এই দুটো এনজাইমের খেলা কিরকম না একটু আমি এখানে রিয়াকশনটা দেখিয়ে বলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, তোমার যে গ্লুকোজটা আছে তোমার ব্লাডের প্লাজমা, সেটা ইন প্রেজেন্স অফ গ্লুকোজ অক্সিডেজ 2 and H2 এই দুটো তো অলওয়েজ এক্সিস্টেন্ট, তোমার প্লাজমাটা তো আর H2O নেই তা নয়, তোমার প্লাজমার ম্যাক্সিমামটাই হচ্ছে কি H2O মানে ওয়াটার, NO2 is in their atmosphere. So oxidation reaction হচ্ছে, glucose is getting converted into gluconic acid, সঙ্গে কি জেনারেট হচ্ছে, সঙ্গে হাইড্রোজেন পারঅক্সাইড বা H2O2 জেনারেট হচ্ছে। এই হাইড্রোজেন পারঅক্সাইডটা in presence of the enzyme peroxidase, in presence of the enzyme peroxidase কি হবে, হাইড্রোজেন পারঅক্সাইড পেরক্সিডেজের প্রেজেন্সে কি জেনারেট করবে, ইট উইল জেনারেট মেথিল অক্সিজেন, মানে ডাইঅ্যাটমিক অক্সিজেন বা মলিকিউলার অক্সিজেন জেনারেট করবে। এই মলিকিউলার অক্সিজেনটা ফিনলিক কম্পাউন্ড এবং 4 অ্যামিনো অ্যান্টিপাইরিন, ফিনলিক কম্পাউন্ড এবং 4 অ্যামিনো অ্যান্টিপাইরিন এর সাহায্যে
একটা কুইনন ইমিন ডেরিভেটিভ বা রেড কালার কমপ্লেক্স তৈরি। এই রেড কালার কমপ্লেক্সের কালারটা কিন্তু তুমি মাপো। তো দিস ইজ দ্য প্রিন্সিপাল। তাহলে প্রিন্সিপালে আমাদের কি লিখতে হবে, এই টোটাল জিনিসটা লিখতে হবে, প্লাস আমাদের রিয়াকশনটা দিতে হবে, এবং এই ব্যাপারটাও কিন্তু একটু লিখতে হবে। দুয়ে দুই, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে কি হলো, গ্লুকোজ প্রথমে গ্লুকোজ অক্সিডেজের প্রেজেন্সে গ্লুকোনিক অ্যাসিড তৈরি করলো এন্ড হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করলো। বেসিক্যালি উই আর মেজারিং দ্য হাইড্রোজেন পারঅক্সাইড। এবার এই যে হাইড্রোজেন পারঅক্সাইডটা তৈরি হলো, দিস ইজ, হ্যাঁ বলো বলো, আমি শুনতে পাচ্ছি না, তুমি একটা কোথাও একটু বলো যেখান থেকে তোমার গলাটা বোঝা যাবে, কিছু বোঝা যাচ্ছে না। তাহলে এই যে হাইড্রোজেন পারঅক্সাইডটা তৈরি হলো, এই হাইড্রোজেন পারঅক্সাইডটাকে বেসিক্যালি আমরা মেজার করি। তো গ্লুকোজ ইজ গেটিং অক্সিডাইজড ইনটু গ্লুকোনিক অ্যাসিড এন্ড হাইড্রোজেন পারঅক্সাইড। যে কোয়েশ্চেন করছিল আমি কিন্তু এনকারেজ করবো, আস্ক মি দা কোয়েশ্চেন, কিন্তু একটু বাড়ির ছাদ বা আশেপাশে কোথাও এমন চলে এসে যেখান থেকে নেটওয়ার্কটা পাওয়া যায়। ওকে, so glucose is basically getting converted into gluconic acid in presence of glucose oxidase and it is releasing hydrogen peroxide. এই হাইড্রোজেন পারঅক্সাইডটা পেরক্সিডেজ এনজাইমের প্রেজেন্সে কি করলো, তোমার নেসেন্ট অক্সিজেন রিলিজ করলো, which reacts with phenolic compounds and 4 amino antipyrine to form a quinine imine which is nothing but a red color complex। ঠিক আছে, সেই রেড কালার কমপ্লেক্সটা আমরা মেজার করি। তো এখানে ফান্ডামেন্টালটা হচ্ছে গিয়ে তোমার যতটা গ্লুকোজ আছে অ্যাকর্ডিংলি হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হবে, এবং সেই হাইড্রোজেন পারঅক্সাইড যতটা আছে অ্যাকর্ডিংলি নেসেন্ট অক্সিজেন লিবারেটেড হবে, এবং যতটা নেসেন্ট অক্সিজেন লিবারেটেড হচ্ছে অ্যাকর্ডিংলি 4 অ্যামিনো অ্যান্টিপাইরিন এবং ফিনল কুইনন ইমিন ডাই তৈরি করবে, ইট ইজ আ রেড কালার। তাহলে আলটিমেটলি যতটা কুইনন ইমিন ডাই বা রেড কালার কমপ্লেক্স তৈরি হবে, সেইটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করবে হচ্ছে কি on the presence of glucose. Accordingly H2O2 and accordingly O2 will be liberated and a liberated O2 will react with 4 amino antipyrine and phenol to form the quinone imine gas. এবার এই যে কুইনন ইমিন ডাই বা যে রেড কালার কমপ্লেক্সটা আছে, এই রেড কালার কমপ্লেক্সটা আমরা যখন ক্যালোরিমিটার দিয়ে মেজার করব, তখন কিন্তু এটা গ্রিন ফিল্টার আমরা ইউজ করব। এবার কোনটার ক্ষেত্রে কি ফিল্টার ইউজ করা কি এগুলো তো তোমাদের বোঝাতে আরো 2-3টে ক্লাস লেগে যাবে, বাট আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করব। আমি 1 সপ্তাহ আগে ক্যালোরিমিটারের একটা ভিডিও আপলোড করেছি, কাইন্ডলি ওই ভিডিওটা তোমরা একটু দেখে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই যে জিনিসটা আমি বলতে চাইছি এটা কি বলতে চাইছি। তো ক্যালোরিমিটারে 530 ন্যানোমিটারে ওই গ্রিন আমরা কিন্তু এই রেড কালারটা মেজার করব, রেড কালারের কমপ্লেক্সটা মেজার করব। কি মেজার করব, কতটা অ্যাবজর্বেন্স হচ্ছে। তাহলে এখানে কয়েকটা জিনিস বলা ভালো, কেন আমরা গ্রিন ফিল্টার ইউজ করছি। গ্রিন ফিল্টার ইউজ করা মানে কি, গ্রিন ফিল্টার ইউজ করা মানে হচ্ছে শুধু the wavelength corresponding to green light that is from 500 to 570 nanometer ও পাস করতে দেবে, and rest of the wavelength will be absorbed by the green filter. তাহলে the wavelength corresponding to 500 to 570 nanometer will be allowed to pass to the green filter of the colorimeter when we use the green filter, and rest of the wavelength will be absorbed. Very good. তাহলে এই যে পাস করলো লাইটটা, এইবারে তোমার যে রেড কমপ্লেক্সটা হচ্ছে, ঠিক আছে, এই রেড কমপ্লেক্সটা কিন্তু তোমার 530 ন্যানোমিটারের লাইট খুব ভালোভাবে অ্যাবজর্ব করবে। এবারে এই অ্যাবজর্বেন্সটা কতটা হচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে গিয়ে হচ্ছে তোমার আলটিমেটলি কতটা গ্লুকোজ আছে। যত বেশি গ্লুকোজ তত বেশি কুইনন ইমিন ডাই, তত বেশি অ্যাবজর্বেন্স। ফলে অ্যাবজর্বেন্স মানে কি, ও ওই 530 ন্যানোমিটারের যে ওয়েভলেন্থের যে লাইটটা পাস করছে সেই লাইটটাকেও অ্যাবজর্ব করে নিচ্ছে। তাহলে যত বেশি কুইনন ইমিন ডাই বা রেড কালার কমপ্লেক্স তৈরি হয়েছে, ততটাই বেশি কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে গিয়ে হচ্ছে তোমার অ্যাবজর্বেন্স ভ্যালু তত বেশি হবে, তত বেশি লাইট will তত বেশি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন will get absorbed. So
the electromagnetic radiation is of the range 500 to 560 or 570 nanometer. So the absorption maximum will be at 530 nanometer. এগুলো যখন আমি ল্যাম্বার্ট বিয়ার্স ল তোমাদের বোঝাবো, এগুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ইউজুয়ালি ফাইনাল যে কালারটা সেটা স্টেবল হয়, এবং যদি কোনো সানলাইট এক্সপোজ না হয়, কুইননিমিন ডাই ব্রেক করে না, এবং 2 আওয়ার্স অবধি কিন্তু এটা ইয়ে থাকে, স্টেবল থাকে। ওকে, তো এইটা তো তোমরা জানো যে একটা কালার হুইল হয়, তাতে অপোজিট কালার থাকে। মানে আমার যদি সলিউশনটা রেড দেখতে হয়, তাহলে আমি ওটাকে গ্রিন ফিল্টার ইউজ করে মেজার করব। আমার যদি সলিউশনটা গ্রিন দেখতে হয়, তাহলে সেটাকে আমি রেড ফিল্টার ইউজ করে মেজার করব। ঠিক আছে, এইগুলোর জন্য আমি রিকোয়েস্ট করছি যে এক সপ্তাহ আগে আমি একটা ভিডিও আপলোড করেছি, এখন রিসেন্ট যে ক্লাসরুমে আপলোড করছি সেই ক্লাসরুমে একটা ভিডিও আপলোড করেছি। কাইন্ডলি গো থ্রু দ্যাট ভিডিও। কলোরিমিটারের উপর ভিডিও আছে, আমি কিন্তু জিজ্ঞেস করবো কে কে ভিডিওটা দেখেছে। ওকে, আচ্ছা, তাহলে এখনো অবধি কারোর কোনো ডাউট থাকলে প্লিজ আস্ক মি। এখনো অবধি কারোর কোনো ডাউট থাকলে প্লিজ আস্ক মি। হ্যাঁ বলো। নো ডাউট, সবাই সব বুঝতে পেরেছে। ফাইন, তাহলে নেক্সট হচ্ছে যে আমরা কি রিএজেন্ট ইউজ করব। দেখো, প্রথম একটা রিএজেন্ট হচ্ছে গ্লুকোজ কালার রিএজেন্ট। মানে আমাদের এর মধ্যে দুটো এনজাইম থাকবে, একটা হচ্ছে বড গ্লুকোজ অক্সিডেজ, আর একটা হচ্ছে বড বা পারঅক্সিডেজ। ওকে, 4 অ্যামিনো অ্যান্টিপাইরিন। দেখো, যে জিজ্ঞেস করতে হয় এমন কোথাও এসে জিজ্ঞেস করে যাতে আমি শুনতে পাই, নালে নোট করে। আর এরকম ভাবে যখন তখন ক্লাসের মধ্যে জয়েন করে, তাতে কি হয়, ক্লাসের ফ্লোটা কেটে যায়। জিজ্ঞেস করার ব্যাপারে মোস্ট ওয়েলকাম। ওকে, সেটা হচ্ছে যে রিএজেন্টের মধ্যে কি দুটো এনজাইম থাকে, একটা হচ্ছে গ্লুকোজ অক্সিডেজ আর একটা হচ্ছে পারঅক্সিডেজ। ঠিক আছে, এবং এছাড়াও কি থাকছে না, আমাদের যে ডেরিভেটিভস গুলো ইউজ করতে হচ্ছে টু জেনারেট দ্য কুইননিমিন ডাই, সেটা হচ্ছে কি ফিনল 4 অ্যামিনো অ্যান্টিপাইরিন। ঠিক আছে, কারণ ওই যে নেসেন্ট অক্সিজেন যেটা জেনারেট হচ্ছে সেটা ফিনল এবং 4 অ্যামিনো অ্যান্টিপাইরিনের সঙ্গে রিঅ্যাক্ট করেই কিন্তু ওটা তৈরি করছে। কি হচ্ছে, am I audible? আমার গলা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, কারণ মাঝখানে খুব আওয়াজ হচ্ছে, আমি এটাই বুঝতে পারছি না যে হোয়াট ইজ হ্যাপেনিং। আরে যার কেটে কেটে যাচ্ছে সে, আমার মনে হচ্ছে তার নেটওয়ার্কের প্রবলেম, বা শোনা যাচ্ছে না। উৎসাহ, একটু কনফার্ম করো তো, শোনা যাচ্ছে তো গলা পরিষ্কার? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আমার এখানে নেটওয়ার্কে কিছু নেই, আমি তো কলকাতায় বসে আছি, কলকাতায় জিও নেটওয়ার্ক, এখানে তো দারুণ চলে, তাহলে আমার নেটওয়ার্কে কোনো সমস্যা নেই। ওকে, লেটস নট কিল দ্য ফ্লো। ঠিক আছে, তাহলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে দুটো এনজাইম, একটা হচ্ছে গ্লুকোজ অক্সিডেজ, একটা পেরক্সিডেজ, 4 অ্যামিনো অ্যান্টিপাইরিন এবং ফিনল, যে দুটো 4 অ্যামিনো অ্যান্টিপাইরিন এবং ফিনল, যে দুটো রিঅ্যাক্ট করবে নেসেন্ট অক্সিজেনের সঙ্গে এবং কুইননিমিন ডাই তৈরি করবে। এবং পুরো রিঅ্যাকশনটা হওয়ার জন্য, সিন্স দিস আর এনজাইমেটিক রিঅ্যাকশন, ঠিক আছে, সেটা হওয়ার জন্য উই নিড আ বাফার। তো এখানে ফসফেট বাফার ইউজ করা হচ্ছে 7.5। হ্যাঁ, আচ্ছা, এবার যেটা হচ্ছে যে ফাইন, আমি ধরো শুভজিতের ব্লাড টাইপ কতটা গ্লুকোজ আছে মেজার করলাম ব্লাড প্লাজমায়, উৎসাহ ব্লাড প্লাজমায় কতটা গ্লুকোজ আছে মেজার করলাম, কিন্তু হাউ ডু উই মেজার? আমি তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি প্লাজমাটা নিয়ে কিছু রিঅ্যাকশন করিয়ে আমি একটা কালার কমপ্লেক্স পাচ্ছি। সেই কালার কমপ্লেক্সটা কতটা অ্যাবজর্বেন্স সেটা আমি দেখতে পাচ্ছি। So I have to compare it with some standard, তবেই কিন্তু আমি বুঝতে পারবো যে আমার আলটিমেটলি কতটা গ্লুকোজ ব্লাডে আছে। তো আমি একটা গ্লুকোজ সলিউশন নিচ্ছি, সেই গ্লুকোজ সলিউশনটা হচ্ছে কি বলছে, আমারও সেম হচ্ছে, আমি বুঝতে পারছি না। আরে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, প্রবলেমটা কি তোমাদের হচ্ছে না আমার এন্ডে হচ্ছে? বারবার কিন্তু কেটে যাচ্ছে জিনিসটা, ফ্লোটা কিছুতেই আসছে না।
If it is your problem, just sort it out. Don't stop me. Don't post things on the WhatsApp. Okay. উচ্চাস শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, একদম আরে তো পরিষ্কার শোনা এখানে আমি যাচ্ছে। তো এই কথাটাই বলছি যে যারা শুনতে পাচ্ছে না তারা প্লিজ নিজেদেরটা চেক করো। আমার এই থেকে কোনো প্রবলেম নেই, তোমরা যেটা করছো একটা 40 মিনিটসের ক্লাসে বারবার আমাকে কাটিয়ে দিচ্ছ রেজুমটার থেকে। প্লিজ একটু চ্যাট আর একটু হোয়াটসঅ্যাপ এই দুটো বন্ধ করো। আচ্ছা, what else do we take? We take a standard glucose solution. Standard glucose solution মানে একটা 100 mg per deciliter। 100 mg per deciliter মানে হচ্ছে 100 mg per 100 ml of distilled water, এই সলিউশনটা। ওকে, 100 mg per 100 ml of distilled water, this solution। এবারে 100 mg per 100 ml of distilled water, এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড গ্লুকোজ সলিউশন। তাহলে আমি কি করব, আমি আমার প্লাজমাটাকে যেরকম ভাবে ট্রিট করব গিয়ে হচ্ছে এই রিএজেন্ট গুলো দিয়ে, হ্যাঁ, গ্লুকোজ কালার রিএজেন্ট দিয়ে, সিমিলারলি আমি যে স্ট্যান্ডার্ড সলিউশনটাকে এটাকেও গ্লুকোজ কালার রিএজেন্ট দিয়ে ট্রিট করব। লেটস নাও সি দ্য রিঅ্যাকশন প্রসিজিওর। ঠিক আছে, এইভাবে কিন্তু লিখতে হবে। রিঅ্যাকশন প্রসিজিওর কি, আমি তিনটে টেস্ট টিউব নেব। একটা হচ্ছে ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্কের মধ্যে না প্লাজমা থাকবে না 100 mg per deciliter গ্লুকোজ স্ট্যান্ডার্ড সলিউশন থাকবে। ঠিক আছে, তাহলে ব্ল্যাঙ্কের মধ্যে আমি কি দেব, গ্লুকোজ কালার রিএজেন্ট। গ্লুকোজ কালার রিএজেন্টে কি আছে, গড আছে, পড আছে, 4 অ্যামিনো অ্যান্টিপাইরিন আছে এবং ফিনল আছে। ঠিক আছে, এইটা 1 ml বা 1000 মাইক্রোলিটার করে ব্ল্যাঙ্কে থাকবে, স্ট্যান্ডার্ডে থাকবে এবং টেস্টে থাকবে। ফাইন, কিন্তু ব্ল্যাঙ্কে আমি কিন্তু কোন রকমের গ্লুকোজ কন্টেইনিং সলিউশন দেব না, আমি ডিস্টিল ওয়াটার দেব। এইটা দেওয়ার কারণটা কি, এইটা দেওয়ার কারণটা হচ্ছে গ্লুকোজ কালার রিএজেন্ট ইটসেলফ তো 530 ন্যানোমিটারে অ্যাবজর্ব করতে পারে। সে তো নিজেও গ্লুকোজ কালার রিএজেন্ট, দ্যাট ইজ অলসো আ সলিউশন। ইট ক্যান অলসো অ্যাবজর্ব ভেরি লিটল দো, বাট ইট ক্যান অলসো অ্যাবজর্ব at 530 ন্যানোমিটার। ওকে, তো গ্লুকোজ কালার রিএজেন্ট 1 ml 1 ml 1 ml করে আমি দিলাম। ব্ল্যাঙ্কে শুধু দেখার জন্য গ্লুকোজ কালার রিএজেন্ট নিজে কিছু অ্যাড করছে, সেইটা এইটা কিন্তু আমি স্পেকট্রোফোটোমিটার দিয়ে যখন করব আমাকে করতে হবে না, কারণ আমি অটো জিরো করতে পারি। কিন্তু যেহেতু কলোরিমিটারের সাহায্যে আমি করছি, সেখানে কিন্তু আমাকে ব্ল্যাঙ্কের যে অপটিক্যাল ডেনসিটিটা, হ্যাঁ, কলোরিমিটার বলছি না, তো লেটস ইউজ দিস টার্ম অপটিক্যাল ডেনসিটি only instead of absorption। ঠিক আছে, since we are telling colorimeter, let's use the term optical density। ব্ল্যাক 530 ন্যানোমিটারে দেখো একটা মিনিমাম হলেও কিন্তু একটা অ্যাবজর্বেন্স দেখাচ্ছে গিয়ে হচ্ছে তোমার ব্ল্যাক স্ট্যান্ডার্ডটা, স্ট্যান্ডার্ডে 100 mg per 100 ml বা 100 mg per deciliter গ্লুকোজ আছে, সে কিন্তু একটা অ্যাবজর্বেন্স দেখাচ্ছে 0.45। এই অ্যাবজর্বেন্সটা কখন দেখাচ্ছে, যখন আমি গ্লুকোজ কালার রিএজেন্ট তিনটেতেই দিচ্ছি, 15 মিনিট সেটাকে 37 ডিগ্রিতে ইনকিউবেট করছি। আই এম ইনকিউবেটিং দ্য রিঅ্যাকশন so that the biochemical reaction can happen and quinone-imine red color complex or quinone-imine dye can form। তার জন্য আমি 15 মিনিট 37 ডিগ্রিতে জিনিসটাকে ইনকিউবেট করছি। ওকে, সো হোয়াট ইজ হ্যাপেনিং, যে স্ট্যান্ডার্ড যে সলিউশনটা আছে সেটাও 15 মিনিট ইনকিউবেট করার পর দিস ইজ গিভিং an optical density or OD of 0.45, আর টেস্ট কত ওডি দিচ্ছে, 0.58। তাহলে আমাকে একটা কথা বলো যে টেস্টে 100 mg per ডেসিলিটারের বেশি গ্লুকোজ আছে না কম আছে। টেস্ট মানে হচ্ছে যে প্লাজমাটা আমি উৎসার ব্লাড থেকে নিয়েছি, আমি জলটাও 10 মাইক্রোলিটার নিচ্ছি, আমি স্ট্যান্ডার্ড সলিউশন অফ গ্লুকোজ 100 mg per ডেসিলিটার সেটাও 10 মাইক্রোলিটার নিচ্ছি, আমি টেস্ট সলিউশন মানে উৎসার ব্লাডের যে প্লাজমাটা নিয়েছি সেটাও 10 মাইক্রোলিটার নিচ্ছি, তিনটেই 10 মাইক্রোলিটার করে নিচ্ছি। গ্লুকোজ কালার রিএজেন্ট 1 ml 1 ml 1 ml করে অ্যাড করছি, 37 ডিগ্রিতে 15 মিনিটস রাখছি। তারপরে আমি অপটিক্যাল ডেনসিটি মেজার করছি ইউজিং গ্রিন কালার পিকচার at 530 ন্যানোমিটার। আই এম সিং 0.2 ফর ব্ল্যাঙ্ক, স্ট্যান্ডার্ডের জন্য 0.45 আর টেস্টের জন্য 0.58। ক্যান ইউ প্লিজ টেল মি
যে কোনটায় তোমার যদি স্ট্যান্ডার্ডে 100 mg পার ডেসিলিটার গ্লুকোজ থাকে, তোমার ব্লাডে বা প্লাজমায় কি তার থেকে বেশি গ্লুকোজ আছে না কম গ্লুকোজ আছে? রিপ্লাই উৎসাহ স্যার কম আছে। বেশি আছে, কারণ এইখানে যা অ্যাবজর্বেন্স পাচ্ছি এখানে অ্যাবজর্বেন্স তার থেকে বেশি পাচ্ছি। তার মানে কি, তোমার ব্লাডে যে গ্লুকোজটা আছে সেটা বেশি আছে, তাই সেটা বেশি কুইনন ডাই তৈরি করছে, যেটা কিন্তু বেশি অ্যাবজর্ব করছে 530 ন্যানোমিটারের লাইন। ব্লাডে যে গ্লুকোজটা আছে সেটা বেশি কুইনন ডাই তৈরি করছে এবং সেটা কিন্তু বেশি অ্যাবজর্ব করছে অফ দ্য লাইট অফ 530 ন্যানোমিটার। এম আই ক্লিয়ার? আমি কি বোঝাতে পারছি জিনিসটা? স্যার হ্যাঁ একটু স্যার, ক্লিয়ার বুঝতে করে পেরেছি। বলেন, বুঝতে পারলাম না। আমি একটু বুঝতে পারলাম না স্যার, একটু ক্লিয়ার বলেন। কি বুঝতে মানে পারোনি সেটা আগে আমাকে বলো। ওই যে বেশি হচ্ছে কেন, মানে বেশিটা হলো কেন, গ্লুকোজটা এই বেশি যে হলো কেন? অ্যাবজর্বেন্সটা, হ্যাঁ। এই অ্যাবজর্বেন্সটা তুমি কিসের জন্য হুম। পাচ্ছ? এই অ্যাবজর্বেন্সটা তুমি কিসের জন্য পাচ্ছ বলো? মানে কিসের জন্য পাচ্ছি? হ্যাঁ, মানে ঠিক বুঝতে পারছি না আমি। যতটা কুইনন ইমিন ডাই, কুইনোনিন। এক্স্যাক্টলি যতটা কুইনন ইমিন ডাই তৈরি হয়েছে, যত বেশি তৈরি হবে তত বেশি অ্যাবজর্ব করবে, তাই তো? বেসিক্যালি উই আর মেজারিং দ্য অ্যাবজর্বেন্স অফ দ্য কুইনন ইমিন ডাই। এই যে কুইনন ইমিন ডাই এটা 530 ন্যানোমিটারে অ্যাবজর্ব করছে, তাহলে যত বেশি কুইনন ইমিন ডাই তৈরি হবে তত অ্যাবজর্বেন্স ভ্যালু বেশি হবে। তাহলে কুইনন ইমিন ডাই কতটা তৈরি হচ্ছে সেটা কিসের উপর নির্ভর করছে? টেল মি। নেসেন্ট স্যার অক্সিজেন। গ্লুকোজের উপরে। গ্লুকোজের কনসেন্ট্রেশনের উপরে। ফাইনালি নেসেন্ট অক্সিজেন, glucose concentration that again is represented by the concentration of H2O2 and finally it is represented by the concentration of the nascent oxygen. তাহলে এই ব্যাপারটা বোঝা গেল, কুইনন ইমিন ডাই ততটা বেশি অ্যাবজর্ব করবে 530 ন্যানোমিটারের লাইটকে যত বেশি কুইনন ইমিন ডাই তৈরি হবে। এবার 100 mg পার ডেসিলিটার একটা এক্স অ্যামাউন্ট অফ কুইনন ইমিন ডাই তৈরি করেছে, যেটা 0.45 অ্যাবজর্বেন্স দেখাচ্ছে। উৎসার ব্লাড প্লাজমা 0.58 অ্যাবজর্বেন্স দেখাচ্ছে। তাহলে কি ও তার থেকে বেশি কুইনন ইমিন ডাই তৈরি করেছে? ইজ ইট ওকে? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। বোঝা গেছে, ফাইন। তাহলে এবারে ব্যাপার হচ্ছে যে স্যার কম বেশি দিয়ে তো হবে না। আমি যদি ব্লাড টেস্ট করাতে যাই, আমার রিপোর্ট চাই দিয়ে হচ্ছে কতটা কুইনন ইমিন ডাই তৈরি হয়েছে। হ্যাঁ, 100 mg পার ডেসিলিটারের বেশি গ্লুকোজ আছে উচ্চার ব্লাডে, এইটা দিয়ে কি হবে? আপনি আমাকে ভ্যালু বলুন। এইবার আমরা দেখবো যে ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করা হয়। তাহলে আমার গ্লুকোজের স্ট্যান্ডার্ডটা কত? 100 mg পার ডেসিলিটার, মানে 100 mg পার 100 ml। তাহলে আমার ক্যালকুলেশনটা কি হবে? ওডি অফ দ্য টেস্ট, টেস্টের ওডি কত ছিল? 0.58 মাইনাস ওডি অফ দ্য ব্ল্যাঙ্ক, ঠিক আছে, by OD of the standard minus OD of the blank into the concentration of the standard. বোঝা গেল কিছু? না, সহজ ভাবে বোঝা। ধরো ব্ল্যাঙ্কটা বাদ দাও, কারণ ব্ল্যাঙ্কটা দুটোর থেকে মাইনাস হচ্ছে। টেস্টের ওডি এলো গিয়ে হচ্ছে 0.9, 0.58 না এসে টেস্টের ওডি এসছে 0.9 আর স্ট্যান্ডার্ডের ওডি এসছে 0.45। তাহলে স্ট্যান্ডার্ডে যদি 100 mg পার ডেসিলিটার গ্লুকোজ থাকে, তাহলে টেস্টে কতটা গ্লুকোজ থাকবে? স্ট্যান্ডার্ডের ওডি এসছে 0.45, তাহলে স্ট্যান্ডার্ডে 100 mg পার ডেসিলিটার গ্লুকোজ আছে, তাহলে টেস্টের ওডি এসছে 0.9, তাহলে টেস্টে কতটা গ্লুকোজ থাকবে? এটা কেউ বলতে পারছো না? 0.45 স্ট্যান্ডার্ডের ওডি,
সেটা 100 mg per deciliter কে করসপন্ড করছে। ওকে, তাহলে টেস্টের ওডি হচ্ছে 0.9, তাহলে সেখানে কতটা গ্লুকোজ থাকবে? উৎসা স্যার 0.9 যত সেটা বার করলেই হবে 100 mg per ডেসিলিটারে। তো বলো কতটা থাকবে? তোমার যদি 0.45 এ 100 mg per ডেসিলিটার থাকে, তাহলে 0.9 এ কত থাকবে? এটা একটা 20 জনের ক্লাসে কেউ বলতে পারছো না? মানে তোমরা কিছু পড়োনি, কিছু শেখোনি, এটাই হচ্ছে আলটিমেট ব্যাপার। অবভিয়াসলি 0.45 এ যদি 100 mg per ডেসিলিটার থাকে, তাহলে 0.9 এ 200 mg per ডেসিলিটার আছে, সেটা তো ডাবল। তাহলে আলটিমেটলি আমরা ক্যালকুলেটটা কি করে করছি? আমরা ক্যালকুলেট করছি ওডি অফ দ্য টেস্ট, যেটা এখানে আমি 0.9 ধরেছিলাম, বাই ওডি অফ দ্য স্ট্যান্ডার্ড, যেটা 0.45, ইনটু কনসেন্ট্রেশন অফ দ্য স্ট্যান্ডার্ড। OD of the test by OD of the standard into concentration of the standard. This is the formula. এবার দুটো অপটিক্যাল ডেনসিটি থেকেই আমরা ব্ল্যাঙ্কের অপটিক্যাল ডেনসিটিটা মাইনাস, ঠিক আছে? দুটো অপটিক্যাল ডেনসিটি থেকেই আমরা ব্ল্যাঙ্কের অপটিক্যাল ডেনসিটিটা মাইনাস। এটা একেবারে একক নিয়ম, ইউনিটারি মেথড। এতে কি আছে যে 100 mg per ডেসিলিটার সেটা 0.45 ওডি দিচ্ছে, তাহলে 0.9 ওডি কত mg per ডেসিলিটার দেবে? ইউনিটারি মেথড সবাই ইউজ করেছে, দিস ইজ কমপ্লিটলি ইউনিটারি মেথড। ওকে, আমাদের আর বেশি সময় নেই, এরপরে আমরা নেক্সট যেটায় চলে যাই, সেটা হচ্ছে তাহলে আমাদের রেজাল্টটা লিখতে হবে যে প্লাজমা গ্লুকোজ কনসেন্ট্রেশন ইন দা আননোন ব্লাড স্যাম্পল। যদি উৎসার ব্লাড স্যাম্পল আর শুভজিতের ব্লাড স্যাম্পল দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাকে মেল না ফিমেল এবং এজ কত, এই দুটো কিন্তু অবশ্যই মেনশন করতে হবে, বিকজ গ্লুকোজ কনসেন্ট্রেশন উইল ভ্যারি অ্যাকর্ডিং টু দ্য জেন্ডার অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকর্ডিং টু দ্য এজ। ঠিক আছে, জেন্ডার এবং এজের উপর বেস করে কিন্তু ভ্যারি করে। তো কত বছরের বয়সীর নিচ্ছ এবং তার এজ কত, সেটা কিন্তু একটু কত বছর বয়সীর নিচ্ছ এবং তার জেন্ডার মেল না ফিমেল, সেটা কিন্তু মেজার করতে হবে। আচ্ছা, প্লিজ মিউট করো। নরমাল রেঞ্জ। এবারে আমরা একটু দেখি যে রেজাল্টের ইন্টারপ্রিটেশন, যেটার উপর 1 মার্কস আছে, সেটা কি? আমি যদি ফাস্টিং কন্ডিশনে মানে না খেয়ে নিই, তাহলে গ্লুকোজ 100 to 80 হবে গিয়ে হচ্ছে আমরা যারা নরমাল। যারা প্রি ডায়াবেটিক, ডায়াবেটিকের একটা চান্স আছে, তাদের হবে গিয়ে হচ্ছে 101 to 125, আর যারা ডায়াবেটিক তাদের 126 এর বেশি হবে। খাওয়ার পরে পরেই তখন গ্লুকোজের মাত্রা কিন্তু ব্লাডে অনেক বেশি থাকবে। সেই অবস্থায় যারা আফটার ইটিং 170 to 200, এই রেঞ্জটা থাকবে গিয়ে হচ্ছে নরমাল, ঠিক আছে? যারা প্রি ডায়াবেটিক তাদের 190 to 230 এইরকম একটা রেঞ্জে থাকবে, ঠিক আছে? আর যারা ডায়াবেটিক তাদের 220 to 300 এই রেঞ্জে থাকবে। এগুলো খাওয়ার পরে পরে কিন্তু অ্যামাউন্ট গ্লুকোজ বেড়ে যাবে। আর পোস্ট পেরেন্ডিয়াল খাওয়ার 2-3 ঘন্টা পর কি হবে? নরমালদের 120 to 140, প্রি ডায়াবেটিকদের 140 to 160 এবং 200 প্লাস হবে যারা কিন্তু ডায়াবেটিক কন্ডিশনে আছে, ঠিক আছে? লাস্ট হচ্ছে যে এই যে হাইপারগ্লাইসেমিয়া, যদি অতিরিক্ত ব্লাডে গ্লুকোজ থাকে, সেটা কেন হতে পারে? তার অনেক ফিজিওলজিক্যাল কন্ডিশন হতে পারে, যে তুমি কোনো হাই কার্বোহাইড্রেট ডায়েট খেয়েছো, প্রচুর ভাত খেয়েছো দুপুরে, তার বা কোনো ইমোশনাল স্ট্রেস, অ্যাংজাইটি ইত্যাদি আছে। মানে তুমি যদি কনস্ট্যান্ট স্ট্রেসে থাকো, তোমার গ্লুকোকর্টিকয়েড দ্যাট ইজ কর্টিসল হরমোন সিক্রিশন কিন্তু ব্লাডে বেড়ে যাবে। এই কর্টিসল হরমোন রেজাল্টস ইন গ্লুকোনিওজেনেসিস, দ্যাট ইজ কনভার্সন অফ নন কার্বোহাইড্রেট সোর্সেস ইনটু গ্লুকোজ, ঠিক আছে? ফলে এই জন্য বেশি যে টেনশন স্ট্রেস করে, রাগ টাগ করে, তার কিন্তু আলটিমেটলি একটা ডায়াবেটিক
হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ ব্লাডে গ্লুকোকর্টিকয়েড দ্যাট ইজ কর্টিসলের লেভেল বেড়ে যায়, which leads to increased concentration of glucose in the blood by the process of gluconeogenesis. এছাড়াও এটা কিন্তু কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন হতে পারে, তোমার ডায়াবেটিস মেলিটাস হতে পারে, ইনসুলিন প্রপারলি আর কি সিক্রিশন হচ্ছে না, বা টাইপ 2 ডায়াবেটিস, এটা ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট ডায়াবেটিস, রিসেপ্টরস প্রপারলি কাজ করছে না। হাইপার অ্যাড্রিনালিজম হতে পারে, মানে তোমার গ্লুকোকর্টিকয়েড সিক্রিশন অ্যাড্রিনাল কর্টেক্স থেকে খুব বেশি হচ্ছে, হাইপার অ্যাড্রিনালিজম। গ্লুকোকয়েড সিক্রিশন আর অ্যাড্রিনাল কর্টেক্স থেকে খুব বেশি হচ্ছে, কর্টিসল প্রচুর সিক্রিট হচ্ছে, প্রচুর ব্লাডে গ্লুকোজ তৈরি হচ্ছে, সিম্পল। সিমিলারলি হাইপার পিটুইটারিজম হতে পারে। হাইপার পিটুইটারিজম মানে কি, যে তোমার পিটুইটারি থেকে হ্যাঁ অ্যাড্রিনাল কর্টেক্স কে প্রচুর বেশি আর কি করা হচ্ছে, ঠিক আছে, মানে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন প্রচুর রিলিজ হচ্ছে, যার জন্য অ্যাড্রিনাল কর্টেক্স খুব বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছে এবং গ্লুকোকর্টিকয়েড প্রচুর সিক্রিট করছে। হ্যাঁ, মানে জোনা ফ্যাসিকুলাটা বলে একটা রিজিয়ন আছে অ্যাড্রিনাল কর্টেক্সে, যে সিক্রিট এক্সেস গ্লুকোকর্টিকয়েড আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ACTH, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন রিলিজ বাই দ্য পিটুইটারি। তো হাইপার পিটুইটারিজম এর কারণেও কিন্তু অ্যাড্রিনাল কর্টেক্সের এটা বেড়ে যাবে এবং সিমিলারলি কিন্তু তোমার গ্লুকোজ লেভেল ব্লাডে বেড়ে যাবে। ওকে, হাইপোগ্লাইসেমিয়া কমে যাবে, সেটাও খুব বাজে কন্ডিশন। কেন হতে পারে? একটা হচ্ছে ডিউরিং স্টারভেশন, তুমি যদি অনেকক্ষণ না খাও, খুব বেশি এক্সারসাইজ করছো, ব্লাড গ্লুকোজ লেভেল পড়ে গেছে, হ্যাঁ, ফিজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টাল এক্সারসাইজ দুটোই কিন্তু। প্রলংড ফাস্টিং, অনেকক্ষণ না খেয়ে আছো, হ্যাঁ, এক্সেসিভ ইনসুলিন যদি প্রোডাকশন হয়, এক্সেস ইনসুলিন নিয়েছো, ঠিক আছে, বা ইনসুলিন নেওয়ার পর, যেটা বারবার বলে যে ইনসুলিন নেওয়ার পরে কিন্তু খেতে হবে, না হলে কিন্তু ব্লাড গ্লুকোজ লেভেল মারাত্মক পড়ে যাবে, ঠিক আছে। এবং টিউমার্স অফ প্যানক্রিয়াস, মানে প্যানক্রিয়াসে টিউমার হয়েছে যেটাকে বলে ইনসুলিনোমা, মানে সেই কারণে কিন্তু প্রচুর এক্সেস, প্যানক্রিয়াস গ্ল্যান্ডটা অনেক বড় হয়ে গেছে এবং অনেক বড় হওয়ার জন্য ওটার বিটা সেলসের সংখ্যাও অনেক বেড়ে গেছে এবং প্রচুর ইনসুলিন সিক্রিট হচ্ছে। প্রচুর ইনসুলিন সিক্রিট হলে কি হবে? ব্লাড গ্লুকোজ লেভেল কমে যাবে, কারণ ইনসুলিন কি করবে? গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করবে। এছাড়াও যেটা আমি হাইপার অ্যাক্টিভিটি বলছিলাম, সেরকম যদি পিটুইটারি বা অ্যাড্রিনাল কর্টেক্সের অ্যাক্টিভিটি কমে যায়, তখনও কিন্তু তোমার ব্লাড গ্লুকোজ লেভেল ফল করবে। বা গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ যদি হয়, ঠিক আছে, তো তখনও কিন্তু তোমার ব্লাড গ্লুকোজ লেভেল ফল করবে। So these are the reasons why the blood glucose level may increase or may decrease. But আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে এই মেথডটা ইউজ করে, গটপট মেথড ইউজ করে আমরা কিভাবে ব্লাড গ্লুকোজ মেজার করব। We still have 4 minutes, কারোর যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করুন। কারোর কোনো ডাউট আছে? যাদের কেউ কিছু বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। প্রসেসটা কি বুঝতে পেরেছো তো? এখান থেকে কোয়েশ্চেন করলে বলতে পারবে তো প্রিন্সিপাল কিভাবে মেজার করছে এভরিথিং। আর উৎসাহ ছাড়া আর কেউ বুঝতে পেরেছে কিছু? পেরেছি। শুভজিৎ বলছে বুঝতে পেরেছে, ভেরি গুড। হ্যাঁ স্যার, ভিডিওটা বুঝেছি। ভিডিওটা এক দুবার দেখো, দেখলে আরো ক্লিয়ার হবে। তো লাস্টের স্টেজটা ছিল কি হচ্ছে ইন্টারপ্রিটেশনটা, যেটা আমি বলছিলাম যে এই রেঞ্জ থেকে এই রেঞ্জ হলে প্রি ডায়াবেটিস, এই রেঞ্জ থেকে এই রেঞ্জ হলে ডায়াবেটিস, ফাস্টিং এর জন্য আলাদা, আফটার মিল আলাদা, পোস্ট প্যারেন্ডিয়াল আলাদা, 3 ঘন্টা পরে আলাদা। হাইপোগ্লাইসেমিয়া যখন বেড়ে যাচ্ছে গ্লুকোজ কনসেন্ট্রেশন, সেটা কিসের জন্য হতে পারে? হাইপোগ্লাইসেমিয়া যখন কমে যাচ্ছে, ইনসুলিন কনসেন্ট্রেশন প্রচুর বেড়ে গেছে, সেটা কিসের জন্য হতে পারে? ইনসুলিনোমা, ভেরি ইম্পর্টেন্ট। যে প্যানক্রিয়াসে এত বেশি বিটা সেলস হয়ে গেছে, একটা ক্যান্সার, একটা টিউমার, বিটা সেলসের সংখ্যা প্রচুর বেশি হয়ে গেছে, প্রচুর ইনসুলিন সিক্রিট হচ্ছে, যার জন্য কিন্তু ব্লাড গ্লুকোজ লেভেল কমে যাচ্ছে। So that is all for today. আর 1-2 দিনের মধ্যেই আমি তোমাদের আরেকটা যেটা বলেছিলাম ল্যাম্বার্ট-বিয়ার্স প্লট ভেরিফিকেশন, সেটাও বুঝিয়ে দেবো। যেটা তোমাদের করতে হবে সেই জিনিসটা হচ্ছে